দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথন। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শেষ পর্যন্ত ছক্কাটা মেরেই দিলেন। সরকার ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগের বহু লোকজন জামিন পেয়েছে। আমরা নিঃসন্দেহে বলতে পারি পরিস্থিতি কেটে গেছে। আওয়ামী লীগের আমাদের চেনা জানা এবং ধরেন যে পারিপার্শ্বিক যে সমাজ আছে সেখানে বহু মানুষের সন্ধান আমরা জানি। ইভেন আওয়ামী লীগের মহিলা সংসদ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এমনও বেশ কয়েকজন জেল থেকে মুক্তি পেয়েছেন। কিন্তু আওয়ামী লীগের হেভিওয়েট নেতা যারা, এই ধরনের অনেক মানুষ মুক্তি পাচ্ছিলেন না। তারপরে যখন সেনায়াত আইভির জামিন হয়, কিন্তু তাকে আবার সোনায়াজ দেখানো হয়, মানুষের মধ্যে অনেক সন্দেহ বিশ্বাস তৈরি হয়েছিল এবং বারবারই আওয়ামী লীগের লোকজনের দিক থেকে এমন কথা হয় যে আমরা তো বিএনপিকে ভোট দিয়েছি, বিএনপি ক্ষমতায় যাক আমরা চেয়েছি, আমরা জামাত ক্ষমতায় যাক এটা আমাদের কোনোভাবেই চিন্তার মধ্যে ছিল না। ফলে বিএনপি কৃতজ্ঞ থাকুক বা ন্যূনতম প্রতিদান দেখ, এটা তাদের একটা বক্তব্য বা আশা। সেরকম সেনায়াত আইভির জামিন বাতিল হলো। আমরা গত 2-3 দিনে আরো দেখছি যে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, তার জামিন হয়েছে। আমি সাবেক সংস্কৃতি মন্ত্রী নীলফামারীর সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, তার সম্পর্কে দু একটি কথা বলতে চাই। আসাদুজ্জামান নূরকে নিয়ে বলার মতন বহু স্মৃতি আমার আছে, আমি সেসবে কষ্টাতে চাচ্ছি না। কারণ যেহেতু তিনি যে প্রতিষ্ঠান পরিচালনা করতেন দেশ টেলিভিশন, দেশ টিভির এমডি তিনি ছিলেন এবং সেই দেশ টিভিতে আমি কাজ করেছি। পেশাগত কারণে অনেকবার অনেক বিষয় নিয়ে কথা হতো, অনেক নিউজ নিয়ে কথা হতো। নিউজের বা টেলিভিশনের অন্যান্য ডিপার্টমেন্টের মানুষের সাথে যে ইন্টারাকশন, সেই তুলনায় নিউজম্যান হিসেবে আমাদের ইন্টারাকশনটা বেশি ছিল। পারিবারিক পরিসরে আসাদুজ্জামান নূরকে দেখেছি, তার আন্তরিকতা, তার সাবলীল চলাফেরা, এবং আমি যতটুকু দেখেছি তার মধ্যে যে বাংলাদেশের ট্রেডিশনাল রাজনীতিবিদদের মধ্যে খিস্তি খেউর, বিকৃত অঙ্গভঙ্গিতে বক্তৃতা বা মানুষকে ট্রিট করা, এটা আমার চোখে পড়েনি। তবে একটা স্মৃতি আমার মনের ভিতরে রয়ে গেছে। এই স্মৃতিটা সরাসরি আসাদুজ্জামান নূরের সঙ্গে না, এই স্মৃতিটা বেগম খালেদা জিয়া রিলেটেড, আসাদুজ্জামান নূর সংক্রান্ত। সেই স্মৃতিটা ছোট্ট করে একটু আমি আপনাদেরকে বলে, বেগম খালেদা জিয়ার সঙ্গে তার নির্বাচনী প্রচার কভার করার জন্য দেশ টেলিভিশন থেকে আমি তার সঙ্গে ছিলাম এবং বাংলাদেশের সব জেলাতেই আমার নিউজ রিলেটেড ট্যুর হয়েছে। কিন্তু একই সাথে এত অল্প সময় এত বহু জেলা যাওয়া, এটা বেগম খালেদা জিয়ার তার ওই নির্বাচনী প্রচারের কাজে। একটা দিন আমার মনে আছে, সম্ভবত বেগম খালেদা জিয়া দিন রংপুর বা রাজশাহী যাচ্ছিলেন, রংপুর অথবা রাজশাহী, দু জায়গা থেকে এক জায়গা, আমার ঠিক মনে নেই। আরিচা ফেরিঘাটে বেগম খালেদা জিয়ার গাড়িটি যেই ফেরিতে উঠলো, সেই ফেরিতে শুধুমাত্র তখনকার টেলিভিশন, তখন এখনকার মতন আওয়ামী লীগ আমলে যে টেলিভিশন, অনেক টেলিভিশন হয়েছে, এত টেলিভিশন ছিল না, হাতে গোনা 4-5টা টেলিভিশন তখন। চ্যানেল আই, এটিএন বাংলা, এটিএন নিউজ তখনও আসেনি মার্কেটে, বৈশাখী টেলিভিশন, এনটিভি, বাংলা ভিশন, এই তো আমরা ছিলাম দেশ টেলিভিশন তখন আসছে। আমরা দেশ টেলিভিশনের সহ এই টেলিভিশনের গাড়িগুলো বেগম খালেদা জিয়াকে বহন করার যে ফেরি, সেই ফেরিতে উঠলো। আমরা দেশ টিভি তখন অন এয়ারে আসে নাই, কিন্তু আমরা সেই নির্বাচন কভার করছিলাম, টেলিভিশনের সাংবাদিকরা এবং বেগম খালেদা জিয়া এক ফেরিতে। ফেরি যখন চলতে শুরু করলো, যেহেতু ঘন্টাখানেক লাগেই নদী পারাপার হতে, বেগম খালেদা জিয়া আস্তে আস্তে এক এক টেলিভিশনের ইউনিটকে ডাকলেন, রিপোর্টার এবং ক্যামেরা ক্রু, ক্যামেরা জার্নালিস্ট যিনি আছেন, তাদের সঙ্গে তিনি কুশল বিনিময় করলেন, কথা বললেন। তো দেশ টেলিভিশন নতুন আসছে, বেগম জিয়া হয়তো ওভাবে পুরো দস্তুর মাথায় নেই। তিনি জানতে চাইলেন আপনি কোন টেলিভিশনে। আমি বললাম, তুমি করে বলছিলেন বোধহয় যে কোন টেলিভিশনে। বললাম যে আমি দেশ টেলিভিশনে। দেশ টেলিভিশনটা কার? তাই বললাম সাবির হোসেন চৌধুরী চেয়ারম্যান, আসাদুজ্জামান নূর এমডি। শুধু আমার এটুকু মনে আছে, আমার কানে এখনো বেজে আছে, বেগম খালেদা জিয়া বলেছিলেন নূর খুব ভালো ছেলে। এই কথাটা আমার কানে এখনো বেজে আছে যে হ্যাঁ, নূর। সাবির হোসেন চৌধুরী সম্পর্কে তিনি কিছু বলেননি, তবে আসাদুজ্জামান নূর সম্পর্কে বলেছিলেন যে নূর খুব ভালো ছেলে। বেগম খালেদা জিয়ার সেই ভালো ছেলের নূর, আসাদুজ্জামান নূর, দীর্ঘদিন ধরে জেলে আছেন ডক্টর ইউনূসের রোশনালে পড়ে। আজকের খবর হলো সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের জামিন। সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর একটি মামলায় হাইকোর্ট থেকে স্থায়ী জামিন পেয়েছেন, তবে একটি হত্যা মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। একই সঙ্গে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন 3টি মামলায় স্থায়ী জামিন পেয়েছেন। অন্যদিকে চাঁদাবাজি মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবুর জামিন আবেদনও খারিজ করা হয়েছে। মঙ্গলবার 5টি পৃথক জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ
এই আদেশ দেন। অসুস্থতা ও দীর্ঘদিন কারাবাসের বিষয়টি উল্লেখ করে আসাদুজ্জামান নূর, নুরুল ইসলাম সুজন ও মোজাম্মেল বাবুর আদালতে জামিন আবেদন করেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ শাজিয়া শারমিন গণমাধ্যমকে জানান, 2024 সালের 15 সেপ্টেম্বর গ্রেপ্তার হন আসাদুজ্জামান নূর। তার বিরুদ্ধে নীলফামারী থানায় দুটি মামলা রয়েছে, একটি সিদ্দিক আলীকে গাড়ি চাপায় হত্যা, অন্যটি বিএনপি নেতা গোলাম রাব্বানী হত্যা মামলা। তিনি বলেন, রাব্বানী হত্যা মামলার নূর জামিন পেলেও সিদ্দিক আলী হত্যা মামলায় আদালত তার জামিন নামঞ্জুর করেছেন। এ বিষয়ে নূরের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার বক্তব্য পাওয়া যায়নি। এর গত 4 মে জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট একটি মামলায়ও আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছিলেন একই আদালত। অপর 2024 সালের 16 সেপ্টেম্বর গ্রেফতার হওয়া সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ি ও পঞ্চগড়ে 3টি হত্যা মামলা রয়েছে। তার আইনজীবী এস এম আবুল হোসেন গণমাধ্যমকে বলেন, রাষ্ট্রপক্ষ যদি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন না করে এবং আপিল বিভাগ যদি হাইকোর্টের জামিনের রায়ের উপর স্থগিতাদেশ না দেয়, তবে তার কারামুক্তিতে আইনি বাধা নেই। এদিকে 71 টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকে বনানী থানায় একটি চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখানো হয়। মামলার অভিযোগ করা হয়, 2007 সালে বৈশাখী টিভির অফিসে গিয়ে তার নেতৃত্বে একদল লোক 10 কোটি টাকার চাঁদা দাবি করে এবং নগদ অর্থ লুট করে। পরে 2024 সালের 16 সেপ্টেম্বর ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। মঙ্গলবার শুনানিতে সুজন ও বাবুর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জেরাই খান পান্না ও মোহাম্মদ মোতাহার হোসেন সাজু আদালতে যুক্তি উপস্থাপন করেন। অর্থাৎ আসাদুজ্জামান নূরের জেল মুক্তি নিয়ে এখনো সন্দেহ আছে। তার যেহেতু একটি জামিন আবেদন নামঞ্জুর হয়েছে, নুরুল ইসলাম সুজনের মুক্তি হবে কিনা এটা পুরোটাই ডিপেন্ড করছে রাষ্ট্রের অবস্থানের উপর, রাষ্ট্রকে আপিল করবে কিনা। তবে ওভারঅল আমি জানি না যে এই জামিনের বিরুদ্ধে আবারও আপিল বিভাগে যাওয়ার সুযোগ আছে কিনা এবং সরকার নমনীয় হবে কিনা। সেই একই কথাই বলি, বেগম খালেদা জিয়ার যে কথা আমার কানে বাজে, নূর খুব ভালো ছেলে। বেগম খালেদা জিয়ার সেই ভালো ছেলে আসাদুজ্জামান নূর কি মুক্ত বাতাসে আসার স্বাদ পাবেন কিনা, কারণ আমরা এটুকুই জানি আসাদুজ্জামান নূরও খুবই খুবই গুরুতর অসুস্থ, জেলখানায়। ভালো থাকবেন। নতুন করে আইসিটি ট্রাইব্যুনাল নামে পিশাচি ইউনূস যে ট্রাইব্যুনাল বানিয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে অপমান করার জন্য, তার চিফ প্রসিকিউটর বলেছে যে হেফাজতের কাণ্ডে 32 জনের হত্যার প্রমাণ নাকি তারা পেয়েছে। আমি এই ভিডিওতে যে জিনিসটা আলোচনা করব, যে হেফাজতে যে কাণ্ড হয়েছিল সেখানে যে গণহত্যার অভিযোগ বাংলাদেশি জঙ্গিরা তুলেছিল, সেই গণহত্যার অভিযোগের সাথে 2024-এর যে জুলাই জঙ্গি উত্থান হলো সেখানে তারা যে গণহত্যা, হত্যা ইত্যাদির অভিযোগ তুলেছে, এই দুটার মধ্যে একটা বিস্ময়কর মিল আছে। এই মিলগুলো কিভাবে জঙ্গিরা এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তি কিভাবে মানুষের মগজে ঢুকিয়ে দেয় এবং তারা কিভাবে একের পর এক এই ধরনের গুজব ছড়ানোতে সাফল্য পায়, সেটা আমরা একটু দেখি। আসুন প্রথমে 2013 সালে 5 মে হেফাজত কাণ্ডে কি হয়েছিল। সেখানে যেটা হয়েছিল যে হেফাজতের লোকজন সারা বাংলাদেশ থেকে হেফাজতের মূল মাওলানা আহমদ শফির নেতৃত্বে এই শাপলা চত্বরে জড়ো হয় এবং তারা সেখানে অনেক ধরনের তাণ্ডব চালায়। বাইতুল মোকাররমের রাস্তাঘাট থেকে শুরু করে নটরডেম কলেজ, এই জায়গাগুলো সব তারা একেবারে রাস্তাঘাট, গাছ গাছালি, দোকানপাট সব কিছু তারা তছনছ করে দেয় এবং তারা সন্ধ্যার পর ওইখানে সবাই বসে পড়ে এবং পরবর্তী দিন তাদের প্ল্যান ছিল সরকারের পতন ঘটাবে। ঠিক এই প্ল্যানটা ছিল এই অনেকটা জুলাই জঙ্গি উত্থানের প্ল্যানের মতো, কিন্তু আমাদের সৌভাগ্য তখনকার সরকার এবং তখনকার প্রশাসন এটাকে সঠিকভাবে মোকাবেলা করতে পারে। এবং আমরা যদি বিচার বিশ্লেষণ করে দেখি, ওই বিপদটা কিন্তু 2024 সালের বিপদের চেয়েও বড় ছিল। দুঃখের বিষয় যে 2024-এর বিপদটা আমরা ঠিকমতো হ্যান্ডেল করতে পারি নাই। এটা নিয়ে তো এখন আর অনুশোচনা করে লাভ নাই।
কিন্তু ওই হেফাজত কাণ্ডে মধ্যরাতে বাংলাদেশের পুলিশ বাহিনী এবং আরো যারা যারা আইন শৃঙ্খলা বাহিনী ছিল, র্যাব, বিডিআর, তারা সবাই মিলে সাউন্ড গ্রেনেড মেরে এই হেফাজতের যেসব মাদ্রাসার ছাত্ররা ওইখানে জড়ো হয়েছিল এদেরকে তাড়িয়ে দেয় এবং এরা সবাই পালিয়ে যায় তখন। এবং এই যে একটা বড় অপারেশন হলো, যেখানে সত্যি সত্যি কয়েক হাজার মানুষ খুন হয়ে যেতে পারত, সেখানে কিন্তু ওই ওই তাড়ানোর যে 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 প্রক্রিয়া, অপারেশন ফ্লাশ আউট নাম দেওয়া হয়েছিল সেটাকে, অপারেশন ফ্লাশ আউটে একটা মানুষও কিন্তু মারা যায়নি। এটা যে একটা মানুষও মারা যায়নি, এটা যেমন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কৃতিত্ব, তেমনি অন্যদিকে কিন্তু এই গুজবটা রয়েই গেছে যে ওখানে হাজার হাজার মানুষ খুন করা হয়েছে। তবে এটা ধোপে টেকেনি। ওখানে একটা বিষয় ছিল, যারা আমরা দেখলাম যে 24-এর জঙ্গি উত্থানে যারা যারা এই জঙ্গি উত্থানে, যেমন প্রথম আলো, ডেইলি স্টার, এই পত্রিকাগুলো পরবর্তীতে জঙ্গিদের সাথে চলে গেল না। 5ই মের যে হেফাজত কাণ্ড হয়েছে তার পরবর্তীতে আমি আমার সুস্পষ্টভাবে মনে আছে, প্রথম আলো, ডেইলি স্টার এরা কিন্তু সুষ্ঠু এবং সত্য প্রতিবেদন ছাপিয়েছিল যে ওখানে কেউ মারা যায়নি। হ্যাঁ, কিছু লোক মারা গিয়েছিল পরবর্তীতে, অর্থাৎ পরের দিন সকালে, যেখানে ওই পুলিশকে খুন করেছে আপনার যাত্রাবাড়ির দিকে, ওই জায়গায় অনেকগুলো মাদ্রাসা আছে, তো ওইখান থেকে জঙ্গিরা বের হয়ে কিছু খুনাখুনি করেছিল। সেটা কিন্তু দিনের বেলা, রাতের বেলা একটা মানুষও কিন্তু মারা যায়নি। এই হত্যাকাণ্ডের পর জামাত এবং বিএনপি থেকে 2000, 2500, লাখ লাখ হত্যা করা হয়েছে বলে গুজব ছড়ানো হলো। এই গুজবে এমনকি বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে যে কিছুটা, আমি বলবো যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই নুরুল কবিরও যোগ দিয়েছিল। আমার মনে আছে নুরুল কবির বলেছিল যে অনেক মানুষ মরে যাওয়ার সম্ভাবনা আছে। আমার এতগুলো কথা মনে আছে কেন, আমি তো এগুলো খুব ফলো করি। আমি তখন আসলে মেক্সিকোতে ছিলাম। আমি মেক্সিকোতে বাংলাদেশের দূতাবাস তখন ওপেন করা হচ্ছিল, আমি সেখানে ছিলাম ওই সময়টা, অর্থাৎ 2013 সালের 5 মে, যেটা মেক্সিকোতে স্বভাবতই যেটা বাংলাদেশে রাত, সেখানে মেক্সিকোতে দিন, আর বাংলাদেশে যেটা দিন সেখানে মেক্সিকোতে সেটা রাত। আমি সেগুলা দেখছিলাম এবং পরবর্তীতে এই 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 গুজবগুলা অনেক দূর টেনে নেওয়া হয়েছে। এবং বিশেষ করে তখন কনক সরোয়াররা, এরা কিন্তু অনেক গুজব ছড়িয়েছে। কনক সরোয়ার তখন কি বাইরে চলে গিয়েছিল কিনা জানি না, পরবর্তীতে এই গুজবগুলো টেনে এনেছে এবং এই গুজবটাকে একটা প্রমাণস্বরূপ ভিত্তি দেওয়ার চেষ্টা করেছিল জঙ্গি আদিলুর রহমান, যে অধিকার করে এবং যে ইউনুসের ডাকাততন্ত্রের একটা ডাকাত ছিল। এই জঙ্গি তখন 61 জনের হত্যা হয়েছিল বলে সে সরকারের কাছে বিভিন্ন দাবি জানালো, কাগজপত্র দিল। পরবর্তীতে সরকার এবং বিভিন্ন গণমাধ্যম, আমার ধারণা প্রথম আলো এই নিয়ে প্রতিবেদন ছাপিয়েছিল, তারা সবাই দেখিয়ে দিয়েছে যে এই অধিকারের এই 61 জন হত্যা হওয়ার যে 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 তালিকা পুরোটাই গুজব। একজনের সেখানে যে মাদ্রাসার ছাত্রের কথা বলা হয়েছে, ওই মাদ্রাসায় গিয়ে দেখা গেছে যে সেই ছাত্র আছে এবং এমন অনেকের নাম দেয়া হয়েছিল যারা আসলে হেফাজতের যে তাণ্ডব ছিল এই তাণ্ডবে অংশগ্রহণই করেনি, অর্থাৎ সে তার গ্রাম থেকেই আসেনি। এবং এইভাবে নানান ভাবে সে 61 জনের তালিকা বানিয়েছে। দেখেন, এই 5 আগস্ট হওয়ার সাথে সাথে, 5 মে এই হেফাজতের ছাত্রদের সরিয়ে দেওয়ার পরপরই 2-2.5 হাজার হত্যাকাণ্ড হয়েছে বলে, গণহত্যা হয়েছে বলে গুজবটা তো ছড়ালো। এখন এই গুজবেরই অংশ অধিকার, অর্থাৎ এই আদিলুর রহমান যখন 61 জনের তালিকা হাজির করলো, আমরা ধরে নিলাম সেই দিন রাতে 61 জন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে মারা গেছে। এটাও যদি ধরে নেই, তাহলে ওরা যে হাজার হাজার ছড়িয়েছে, হাজার হাজার মানুষ ওখানে মেরে ফেলেছে, 2500 মানুষ মেরে ফেলেছে, লক্ষ মানুষ মেরে ফেলেছে, ওই গুজবটা কমে আসা উচিত ছিল না? অন্তত এর তীব্রতা বা সংখ্যাটা, যেহেতু আদিলুর রহমান অর্থাৎ জঙ্গিদেরই সবচেয়ে বড় প্রতিনিধি বাংলাদেশে গত 2 দশকে, এই যারা এই মানবাধিকারের নামে জঙ্গিদের নানান বয়ানকে, যাদের এই গুজবগুলোকে সত্যে পরিণত করার জন্য প্রাণপণ দিয়ে কাজ করেছে, তাহলে এটা নেমে আসার কথা ছিল না? জঙ্গিদের মধ্যে কিন্তু ওই জিনিসটা নেমে আসেনি। পরবর্তীতে আপনারা দেখবেন যে মাহমুদুর রহমান,
যে পরে তুরস্কে পালিয়ে গিয়েছিল, মাহমুদুর রহমান, কনক সারোয়ার, পিনাকি। পিনাকি তো এটা নিয়ে কান্নাকাটি করে। এত অভিনয় এই এই বাংলাদেশের এই শীর্ষ সাইবার সন্ত্রাসী করতে পারে যে কেঁদে কেঁদে এখনো সুন্দর করে করে বলে যে ওইখানে গণহত্যা হয়েছে এবং কান্নাকাটি করে মাদ্রাসার ছাত্রদের দেখিয়ে যে অবোধ শিশুরা এখানে এসেছিল, ওদেরকে আওয়ামী লীগের সরকার মেরে ফেলেছে। কিন্তু সত্যকার অর্থে ভেতরের খবর হলো যে ওই দিন রাতে একটা মানুষও মারা যায়নি। এবং এটা শুধু প্রমাণের বিষয় না, এটা আসলে হেফাজতের মধ্যেও এ নিয়ে আর ক্ষোভ ছিল না। হেফাজতের নেতারাও কিন্তু এটা নিয়ে খুব বেশি আর বাড়াবাড়ি করেনি, কিন্তু তারা চুপসে গেছে, কারণ তারা জানে যে তাদের তো কেউ মারা যায়নি। কিন্তু গুজবটা জিয়ে রেখেছে মাহমুদুর রহমান, পিনাকি, ইলিয়াস আর আপনার কনক সারওয়ার। এবং পরবর্তীতে এখন আবার ওই গুজবে, এখন তো এটা আবার 61 থেকে 32-এ আসলো, এটাও পুরোটাই গুজব। এবং এই থিয়েটার যেটা করতেছে আমাদের মুক্তিযুদ্ধের শক্তিকে অপমান করার জন্য, ইউনূসের আমল থেকে যেটা শুরু হয়েছে নতুন করে আইসিটি ট্রাইব্যুনাল এর চিফ প্রসিকিউটর, প্রথমে ছিল তাজুল, আজকে যে ছেলেটার নাম দেখলাম, নামটা আমি এখানে উচ্চারণও করতে চাই না, আমি মনেও রাখতে চাই না। এগুলা সব জঙ্গি, এরা ভবিষ্যতে তাদের কর্মের প্রতিফল পাবে। কিন্তু দেখেন এখন 61 থেকে 32-এ নেমে এসছে। তারপরেও কিন্তু জঙ্গিরা কান্নাকাটি করে ওইখানে একটা ম্যাসেকার হয়েছিল, এটা কিন্তু জীবিত রাখবে। আপনার ওই যে আদিলুর যে 61 বললো, আজকে যে 32-এর কথা বলা হচ্ছে, এগুলা কিন্তু কারো ভাষ্যে থাকবে না। অথচ দুজনই কিন্তু জঙ্গি প্রতিনিধি, আদিলুরও জঙ্গি প্রতিনিধি, এখন যে আইসিটিতে যে কাজ করছে চিফ প্রসিকিউটর, এই ছেলেটাও জঙ্গিদের প্রতিনিধি। এদের কথাও কিন্তু জঙ্গিদের মূল যে প্রপাগান্ডিস্ট ওরা কিন্তু রাখবে না। সে মাহমুদুর রহমান, কনক সারোয়ার, পিনাকি, ইলিয়াস, যারা যারা জঙ্গিদের পক্ষ হয়ে আপনার বড় প্রপাগান্ডা ছড়াতে পারে, মানুষের মগজ ধুলাই করতে পারে, এরা কিন্তু এই সংখ্যাটা রাখবে না। ওরা কিন্তু বলে যাবে ওখানে গণহত্যা হয়েছে, হাজার হাজার নিরীহ মাওলানাকে খুন করা হয়েছে, এখানে বিএনপির লোকজন যোগ দিবে, জামাত তো দিবেই, স্বাভাবিক। কিন্তু যে জিনিসটা কি দেখা গেল, যে ওদেরই ভাষ্য, ওদের দুই জঙ্গি আদিল আর এই যে চিফ প্রসিকিউটর যে আমিন নাকি যেন নাম, তাদের ভাষ্য মতে স্কেলটা অনেক নেমে গেছে না, 2500 থেকে 61 থেকে 32। কিন্তু বাংলাদেশের এক শ্রেণীর মানুষ জঙ্গিদের ওই ওই মগজ ধোলাইটাই গ্রহণ করবে, বাস্তবতাটাকে গ্রহণ করবে না। হেফাজতের কাণ্ডে যে ওইখানে ওই দিন রাতে এত বড় একটা অপারেশন হলো, এতগুলা মাদ্রাসার ছাত্রকে বের করে দেয়া হলো, যেগুলো সব ভয়ে আসলে পালিয়ে গিয়েছিল, এবং তারা সুন্দর, কত অপারেশনটা কতটা সাকসেসফুল দেখেন, কতটা সুপরিকল্পিত, সুচিন্তিত। তখনকার যারা পুলিশের বড় কর্তারা ছিলেন তাদেরকে অবশ্যই অভিনন্দন জানাতে হয় এটার জন্য, যে একটা মানুষ, প্রত্যেকটা এই ছাত্রগুলাকে তারা শহর থেকে বের হয়ে যায়, রাস্তা করে দিল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলো, ওরা বের হয়ে গেল। একটা মানে হ্যাঁ, অবশ্যই সেখানে এক ধরনের ভয় দেখানো হয়েছিল, কিন্তু কাউকে কিন্তু মারা হয় নাই। আমার মূল বক্তব্যটা হলো যে এই যে গুজবটা ওরাই মিথ্যা প্রমাণ করলো, আদিল আর এই যে আপনার চিফ প্রসিকিউটর নামে যে জঙ্গি এখন এখন সেখানে আছে, এরাই যে গুজবটাকে মিথ্যা প্রমাণিত করলো, হাজার হাজার, 2500, লাখ লাখ, এটা মানুষের কানে প্রবেশ করানো কঠিন হয়ে যায়, সহজ হয়ে যায় সেই পিনাকির কান্না, সেই মাহমুদুর রহমানের গুজব। মাহমুদুর রহমানই বাংলাদেশে কিন্তু আনুষ্ঠানিকভাবে গুজব শুরু করেছিল, আপনাদের মনে আছে কিনা? ওই যে কাবা শরীফের গিলাফ 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 পরিবর্তন করছে, সেখানে সাইদির জন্য দোয়া করছে, গিলাফে সাইদির নাম লেখা, এগুলা কিন্তু আমার দেশের মাধ্যমে মাহমুদুর রহমান কিন্তু চালু করে বড় বড় গুজবগুলা বাংলাদেশে। কিন্তু মাহমুদুর রহমান কিন্তু দেখেন জঙ্গিদের নেতা হিসাবে বাংলাদেশে বড় ধরনের অপিনিয়ন সে কিন্তু ইনফ্লুয়েন্স করে, সে একটা বড় সোশ্যাল ইনফ্লুয়েন্সার। এখন তো তার হাতে পত্রিকা এবং ফুল ফ্রিডম নিয়ে সে কিন্তু গুজব চালিয়ে যাচ্ছে। তার পরবর্তীতে দেখেন একই কাণ্ড হলো এই 2024-এর জুলাই আগস্টে, সেখানেও এই এই একই কাণ্ড হলো, যে যা মারা গেল সেটাকে ফুলিয়ে পাপিয়ে বলা হলো। এই জিনিসটাই আমি আসলে আজকে মূলত বলতে চেয়েছি, যে জুলাই মানে হেফাজতের মে মাসে 2013 সালের 5ই মের যে গুজব গণহত্যার, একই গুজব কিন্তু এই 2024-এর জুলাই জঙ্গি উত্থানেও কিন্তু জঙ্গিরা করেছে। এটাকে প্রথমে 1500 বলেছে, এমন জঙ্গি মাহফুজ যাকে মাস্টার মাইন্ড হিসেবে ইউনূস পরিচয় করে দিয়েছিল, ও কিন্তু ফেসবুক পোস্ট দিয়েছে যে 5000 মারা গেছে না 10,000 মারা গেছে, এবং 50,000 বা কি 1 লক্ষ আহত হয়েছে, এইভাবে সে একটা পোস্ট দিয়েছিল। সংখ্যাটা আমার মনে নেই,
খুব সম্ভবত খুন হয়েছিল 5,000 বা 10,000 বলেছে, এবং আহত হয়েছে এটা 1,00,000 বা 50,000 বলেছে। তার পরবর্তীতে এই গুজব চলছেই, এবং সেখানে সত্যিকার অর্থে আমরা এখন যেটা বুঝতে পারি যে হয়তো 200 মানুষ মারা গেছে, এবং এর মধ্যে অধিকাংশ মানুষ জঙ্গিরাই মেরেছে, জঙ্গিরা পথচারীকে মেরেছে, শিশু মেরেছে। এবং দেখুন কি দুঃখের বিষয়, জঙ্গিদের মধ্য থেকে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়গুলো সত্যি সত্যি আসলে এসব চাকরি বাকরির আন্দোলন করে, ওইখানকার কোনো ছাত্রছাত্রী কিন্তু মারা যায় না। তার মানে হলো এই জঙ্গি আন্দোলনটার চূড়ান্ত পর্বে পুরা মাঠটা কিন্তু জঙ্গিরা দখল করে নিয়েছিল, এবং সাধারণ ছাত্রছাত্রীরা কিন্তু তখন বের হয়ে গিয়েছিল। আর ডিপ স্টেটের টাকা খেয়ে যেসব নটি সিনেমার অভিনেতা অভিনেত্রী, নাটকের অভিনেতা অভিনেত্রী, ওরা রাস্তায় ছিল, সাধারণ মানুষ কিছু গেছে, কিন্তু পুরো জিনিসটা কিন্তু মেকানাইজ, জঙ্গি মহিলাদের ওখানে রাস্তায় নামিয়ে দিয়ে এই জঙ্গিগুলাকে আপনার চা দিচ্ছে, কেউ কেউ পাউরুটি দিচ্ছে, কেউ কলা দিচ্ছে, কেউ পানি দিচ্ছে, কেউ হাত মুছে দিচ্ছে, কেউ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর ওরা কান্নাকাটি করছে। কয়দিন আগে একটা ছবিতে দেখলাম একটা জঙ্গি গুলশানের এক রাস্তার মাঝখান দিয়ে হেঁটে গিয়ে গিয়ে বলতেছে, আমি মরে গিয়ে প্রমাণ করব আমি দেশের জন্য কাজ করেছি, আপনারা কেউ আসলেন না। অর্থাৎ দুই পাশে সে আহাজারি করছে। এই আত্মঘাতী জঙ্গিটা বোধহয় এখনো বেঁচে আছে। কিন্তু এটা কিন্তু ওই গণহত্যা হিসাবে চালাচ্ছে, শেখ হাসিনার বিচার করছে, এর বিচার করছে, তার বিচার করছে। সবচেয়ে বাংলাদেশের শত শত সাংবাদিককে তারা জেলে ঢুকিয়ে রেখেছে, এবং সবচেয়ে বড় কথা 5 জন প্রমিনেন্ট জার্নালিস্ট, শ্যামল দত্ত, তারপরে আপনার মোজাম্মেল বাবু, তারপরে শাকিল, ফারজানা রূপা, এদের শাহরিয়ার কবির, এদের সবাইকে তারা অন্যায্যভাবে আটকে রেখেছে। তো এখানে আমি মার্জিনে একটা কথা বলে রাখি, এই 5 জনকে তো তোমরা আটকে রেখেছ, আর বাংলাদেশে তো 5 আগস্টের পরে সংবাদপত্র বা মিডিয়া বলতে কিছু নাই। এই কাপ্পারাগুলা কিন্তু ওই নুরুল কবির, এই 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 কি বলে মাহফুজ আনাম, তারপরে মতিউর রহমান চৌধুরী, এদেরকে কিন্তু দিতে হবে। আর এই জিনিসটা কিন্তু যে সাংবাদিকগুলো